আলভিরে নাটক আমি আর নিতে পারছি না। চোখ মুছে ছাদের দিকে হাঁটা ধরলাম। গতকাল কয়েকটা শাড়ি আর বোরকা হিজাব ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিলাম। সেখান থেকে বোরকা হিজাব পরে চিরতরে বাড়ি থেকে চলে যাব। আলভির দুই রকম ব্যবহার আমি নিতে পারছি না। একটা কষ্ট হয়তো বুকে চেপে বেঁচে থাকা যায়, কিন্তু দুই রকমের ব্যবহার মেনে নেওয়া যায় না। কখনো মনে হয় আলভি আমারই আছে, কাউকে বিয়ে করেনিও, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কখনো বা মনে হয় নীলিমা আলভিকে জয় করে নিয়েছে। আলভির নতুন বিয়ের বয়স এখনো একদিন পার হয়নি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ ধরে আমি এই কষ্ট সহ্য করছি। সকালের দিকে হয়তো বৃষ্টি হয়েছে, বোরকা হিজাব ভিজে গেছে। ভেজা বোরকা হিজাবই পরে নিলাম। আর এক মুহূর্ত দেরি না করে সদর দরজার দিকে এগিয়ে যেতে লাগলাম। এই দরজাটা পেরিয়ে গেলে হয়তো জাহান্নাম থেকে মুক্তি পাবো, কিন্তু আসলেই কি তাই? দুনিয়ার কোনো কষ্টই জাহান্নামের আযাবের সমান হতে পারে না। জাহান্নাম যে চির শাস্তির স্থান। দরজা পার হতে গেলেই আলভি আমার হাত টেনে ধরলো। তারপর রাগী গলায় বলল, কোথায় যাচ্ছ তুমি? তোমার শরীর এত গরম, অসুস্থ অবস্থায় কোথাও যেতে পারবে না তুমি। ঘরে আসো। কথাগুলো বলে আমার হাত ধরে টানতে লাগলো। অনেক সহ্য করেছি, আমার পক্ষে আর এসব সহ্য করা সম্ভব নয়। এক ঝটকায় আলভির হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আলভি এক পলক আমার মুখের দিকে তাকিয়ে আবারও আমার হাত ধরতে গেল। আমি আলভির গালে একটা থাপ্পড় দিলাম। আলভি হতবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি চিৎকার করে বলে উঠলাম, কি নাটক শুরু করেছেন আমার সাথে? এমন লুকোচুরি খেলে কি সুখ পাচ্ছেন আপনি? দ্বিতীয় বিয়ে করে বউ ঘরে এনে প্রথম বউয়ের সাথে এত নাটক না করলেও পারতেন আপনি। আমার প্রতি এত দরদ দেখিয়ে কি প্রমাণ করতে চান? আপনি ভালোবাসেন আমাকে? আসলেই? আপনি যদি আমাকে ভালোই বাসবেন তাহলে কেন আমাকে ঠকালেন? কি হলো, চুপ করে আছেন কেন? আলভি খুব শান্ত গলায় বলল, আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। দয়া করে তুমি এই ভেজা কাপড় নিয়ে দাঁড়িয়ে থেকো না, তোমার শরীর অনেক খারাপ হবে। আমি ঝাঁঝালো কণ্ঠে বললাম, বেঈমান বিশ্বাসঘাতক লোকেদের মুখে এসব কথা মানায় না। আপনার এই আলগা দরদ আমার প্রয়োজন নেই। আমাকে আমার মতো ছেড়ে দিন প্লিজ। তুমি আমাকে একটু তো সময় দাও কিছু বলার, আমি সব বলবো তোমাকে। কি বলবেন আপনি? নিজের প্রেম কাহিনী শোনাবেন আমাকে? কি করে দ্বিতীয় বিয়ে করলেন ব্যাখ্যা করবেন? আমি আপনার মুখটাও দেখতে চাই না। বিয়ে করেছেন, নতুন বউ নিয়ে সুখে থাকেন, আমাকে নিয়ে এমন লুকোচুরি করবেন না। আলভি আমার কথার কোনো জবাব দিল না, চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে গেল। আমি কি একটু বেশিই বলে ফেললাম ওকে? কোনো রকম ঘরে গিয়ে বোরকা খুলে শুয়ে পড়লাম। শরীরটা অবশ হয়ে আসছে। এই মিথ্যা দুনিয়ার মায়া থেকে মুক্তি পাবো কবে? জ্বর ক্রমশ বাড়তে লাগলো, বারবার গলা শুকিয়ে যাচ্ছে। বিছানার পাশে একটা বোতলে পানি রাখা থাকে, সেখান থেকে বারবার পানি খেতে লাগলাম। কিছুতেই তেষ্টা মিটছে না। মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। কখন যে অজ্ঞান হয়ে গেলাম নিজেও জানি না। চোখ খুলে দেখলাম নীলিমা আমার মাথায় জলপট্টি দিচ্ছে। মেয়েটা কোন ধাতু দিয়ে তৈরি কে জানে, নিজের সতীনের সেবা করছে। আমি চাইলেও কেন নীলিমাকে ভালো মনে করতে পারলাম না জানি না। হয়তো আমার জিনিসে ভাগ বসিয়েছে তার জন্য। কোনো মেয়েই তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায় না, আমিও তার ব্যতিক্রম নই। আমি চোখ মেলেছি দেখে নীলিমা বলল, আপনার এখন কেমন লাগছে? আপনি তো জ্বরের কারণে অজ্ঞান হয়ে গেছেন দেখে আমি মাথায় জলপট্টি দিচ্ছিলাম। আমি তখন বললাম, আপনার এত কষ্ট করার কি দরকার ছিল? আমি মরে গেলেই ভালো হয়। হায়াত থাকতে তো আপনি মরবেন না, শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার কি আছে? নীলিমা কথাগুলো আমার কেন জানি ভালো লাগছে না। আসলে মন থেকে ভালো না লাগলে যাকে অপছন্দ তার কোনো কিছু ভালো লাগে না। নীলিমার ব্যাপারটাও ঠিক তেমন। আমার সব থেকে বড় জিনিস আমার থেকে কেড়ে নিয়ে এখন এসব দরদ দেখিয়ে কি লাভ? ইচ্ছে করছিল ওকে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু চুপ করে রইলাম। আমি নীলিমাকে প্রশ্ন করলাম, আচ্ছা নীলিমা, তোমার সাথে আলভির কি করে বিয়ে হয়েছে? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, দুইজন বিবাহিত মানুষকে ধরে একটা কাগজে সই করে দিলেই কি বিয়ে হয়ে যায় বলো? নীলিমার কথা আমি বেশ অবাক হলাম। হতভাগ হয়ে প্রশ্ন করলাম, দুইজন বিবাহিত মানুষ মানে কি? আমিও বিবাহিত তানিয়া। আলভির যেমন আপনি আছেন, আমার তেমন স্বামী আছে। আলভির সাথে আমার গতকালই দেখা হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। কি সব বলছো তুমি নীলিমা? আলভির সাথে তোমার কোনো সম্পর্ক নেই? না, আলভির সাথে আমার কোনো সম্পর্ক নেই, এমনকি আমি ওনাকে চিনতামও না। কি সব বলছো তুমি নীলিমা? আমাকে সবকিছু খুলে বলো প্লিজ। নীলিমা কিছু বলতে যাবে এর আগে আমার মোবাইলটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে আলভির নম্বরটা জল করছে। দেরি না করে কল রিসিভ করলাম। তানিয়া? হ্যাঁ বলো। এত বছরের বিবাহিত জীবনে আমি একটা মানুষের বিশ্বাস অর্জন করতে পারিনি। আজ নিজের কাছেই আমি হেরে গেছি। আমার ভালোবাসার মানুষটা আমাকে বেঈমান বলেছে। সে আমার মুখও দেখতে চায় না। তাহলে আমি আর আমার মুখ তোমাকে দেখাবো না। একটা শেষ অনুরোধ তোমার কাছে, আমার মাকে একটু দেখে রেখো প্লিজ। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আলভি কল কেটে দিল। আমি আবার কল দিলাম, কিন্তু ফোন বন্ধ। আল্লাহ, এ কোন পরীক্ষায় ফেললেন আমাকে? চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। আমি নীলিমার হাত চেপে ধরে বললাম, নীলিমা কি হয়েছে? আমাকে দয়া করে সবটা খুলে বলো। নীলিমা ওর চোখের কোণে জমে থাকা পানি মুছে বলল, জানো তো তানিয়া, জীবন কখনো কখনো সিনেমাকেও হার মানায়। আমার বাড়ি বাগেরহাট জেলার একটা ছোট গ্রামে। জন্মের সময় মা মারা গেছে, বাবাও অন্য একজনকে বিয়ে করে আবার ঘর বেঁধেছে।
বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। আল্লাহর রহমতে আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। বেশ কয়েক মাস আগে আমার স্বামী কাজের খোঁজে ঢাকায় আসে। মোবাইলে আমাদের রোজ কথা হতো। কয়েকদিন আগে সে আমাকে ঢাকায় আসতে বলে। এখন থেকে আমরা দুইজন নাকি ঢাকাতেই থাকবো। কথা ছিল আমি বাগেরহাট দিয়ে বাসে উঠবো আর সে আমাকে এসে নিয়ে যাবে। বাগেরহাট থেকে আব্বু আমাকে বাসে উঠিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু বাস থেকে নামার পর তাকে আর খুঁজে পাইনি। সে বলেছিল আমাকে বাস স্ট্যান্ডে নিতে আসবে, কিন্তু কেন আসেনি জানি না। এমনকি তার মোবাইলটাও বন্ধ। ঢাকার শহর আমি কিছুই চিনি না, কোথায় কি করব কিছু বুঝতে পারছিলাম না। তখন আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আলভির সাথে তোমার পরিচয় হলো কি করে, আর তোমাদের বিয়েই বা হলো কি করে? নীলিমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি বারবার আমার স্বামীকে কল দিচ্ছিলাম, কিন্তু প্রতিবার ফোন বন্ধ বলছিল। কি করব বুঝতে না পেরে বাস স্ট্যান্ডের পাশে একটা পার্কে বসে কাঁদছিলাম। তখন আলভি সাহেব আমার কাছে আসে, তারপর আমার সাথে কি হয়েছে সবকিছু জানতে চায়। আমিও তাকে সব খুলে বলি। তখন আলভি আমাকে বলে সে আমার স্বামীকে খুঁজতে আমাকে সাহায্য করবে। এ পর্যন্ত তো স্বাভাবিক ব্যাপার, একটা মানুষ কাঁদলে তার কাছে কারণ জানতে চাওয়া বা তাকে সাহায্য করবে বলে আশ্বস্ত করা দোষের তো কিছু না। তারপর কি হলো? নীলিমা বলতে লাগলো, আসলে সেদিন আলভি আমার সব কথা শোনার পর আমাকে বলল, আপনি এইভাবে কাঁদবেন না, আমি আপনার স্বামীকে খুঁজতে সাহায্য করব। আপনি তো মনে হয় সেই সকালবেলা বেরিয়েছেন, রাস্তায় কি কিছু খেয়েছেন? আমি মাথা নেড়ে না বললাম। তখন আলভি পাশের একটা দোকান থেকে সামান্য খাবার কিনে আমাকে দিয়ে বলল, আপনি এগুলো খেয়ে নিন। আমার চোখে কৃতজ্ঞতার ছাপ ফুটে উঠলো। আস্তে আস্তে খাবারগুলো শেষ করে আলভির দিকে তাকিয়ে বললাম, একটু পানি এনে দিবেন? আলভি দোকান থেকে একটা পানি কিনে নিয়ে এলো। পানির বোতলটা আমার হাতে দিতেই কয়েকজন পুলিশ আমাকে আর আলভির কাছে আসলো। কি রে, পার্কে বসে প্রেম করিস নাকি? আলভি ওনাদের সবকিছু খুলে বলল, কিন্তু ওনারা আলভির কোনো কথা বিশ্বাস না করে বলল, বহুকাল ধরে এসব কাহিনী শুনে আসছি, এসব সিনেমার কাহিনী এখানে বলে কোনো লাভ নেই। আলভি ওনাদের বলল, স্যার আমি মিথ্যা বলছি না, তাছাড়া একসাথে কোনো ছেলে মেয়ে থাকলেই তারা প্রেমিক প্রেমিকা হয়ে যায় না, বা তাদের ভিতর কোনো অবৈধ সম্পর্ক থাকে না। তারা তখন বলল, আমরা তোর কথা বিশ্বাস করতে পারলাম না, চল তোদের আজ বিয়ে দিয়ে দিব, এভাবে রাস্তাঘাটে পরিবেশ নষ্ট করা যাবে না। বিয়ের কথা শুনে আলভি চমকে উঠল, হাত জোর করে বলল, স্যার বিশ্বাস করেন আমি বিবাহিত, এই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আপনারা এসব করতে পারেন না, এদেশের নাগরিক হিসাবে আমার স্বাধীনভাবে চলার অধিকার আছে। তারা এবার বলল, আমরা কি পারি আমরা বুঝবো, তোদের ভেতর যদি কোনো সম্পর্ক না থাকে তাহলে তোদের গার্জিয়ানদের কল দে। আলভি মোবাইল বের করে কাদের জানি কল দিছিল অনেকবার, কিন্তু কেউ কল ধরেনি। আর আমার মানুষটার ফোন তো বন্ধ। আব্বুর সাথে পুলিশের সামান্য কথা হলে ওরা কেউ আমাদের কথা বিশ্বাস করেনি, এজন্য আলভি অনেক রেগে যায়। কিন্তু রেগে যাওয়ার কারণে ফল আরো খারাপ হয়। পুলিশের লোকরা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করিয়ে তারপর ছাড়ে। কাজী অফিসে কে জানি আলভিকে দেখে ফেলে, আর নিমিষে আলভি বিয়ে করেছে কথা ছড়িয়ে পড়ে। কিন্তু কাল আসার পথে আলভি কার সাথে সারা পথ কথা বলতে বলতে এসেছিল? তুমি তো ছিলে মনে হয়, তোমার নাম ধরে ডেকেছিল অনেকবার। তারপর তো তোমাদের বাড়িতে চলে আসলাম। এরপর থেকে তো তুমি সব জানো। এখন বলো, এইভাবে দুইজন মানুষের বিয়ে দিলে কি কখনো কারো বিয়ে হয়? বিয়ে জিনিসটা কি এতটাই সহজ? তাছাড়া আমি আমার স্বামীকে অনেক বেশি ভালোবাসি, সে ছাড়া অন্য কারো কথা আমি চিন্তাও করতে চাই না। তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার স্বামী তোমারই আছে। আমি আমার বরকে খুঁজে পেলেই তার কাছে চলে যাব। নীলিমার কথা শুনে আমার মোবাইলটা চেক করতে লাগলাম, কাল আলভি আমাকে কল দিয়েছিল কিনা দেখার জন্য। মিস কল চেক করতে গিয়ে দেখলাম আলভির 175টা মিস কল, সাথে কিছু এসএমএসও আছে। এসএমএসগুলোতে তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা নেই, কিন্তু বেশ কয়েকবার বলেছে সে মেসেঞ্জার চেক করো। ডাটা অন করে মেসেঞ্জার চেক করতে লাগলাম। আলভি অনেকগুলো ভয়েস রেকর্ড দিয়েছে, শেষে একটা এসএমএসও দিয়েছিল, তানিয়া আমি শুধু তোমাকেই ভালোবাসি, আমার জীবনে অন্য কারো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ তাই তো, গতকাল গোসলে যাওয়ার আগে মেসেঞ্জার চেক করেছিলাম আলভি কিছু বলেছে কিনা দেখার জন্য। তখন আলভির এই এসএমএসটা আমি দেখেছিলাম। আলভির ভয়েস রেকর্ড আর এসএমএস এর কথাটা আমার কাছে স্বাভাবিক লাগছিল, কারণ আলভি বাইরে গেলে ভয়েস এসএমএস দেয়, কিন্তু ভয়েস এসএমএস গুলো শুনতে গেলে অনেক দেরি হয়ে যেত গোসল করতে, তাই মোবাইল রেখে গোসলে যাচ্ছিলাম। আর তখনই কাকি আমাকে আলভির দ্বিতীয় বিয়ের খবর দেয়। কি বলেছিল আলভি? ভয়েসগুলো এক এক করে শুনতে লাগলাম। এত সময় নীলিমা আমাকে যেসব বললো আলভিও ঠিক তাই বলেছে। তার মানে আলভি মনে করেছে আমি নীলিমা আর ওর বিয়ের ব্যাপারে সবটা জানি, কারণ সব এসএমএস সিন করা। কিন্তু এদিকে আমি কিছুই জানতাম না। ওরে আল্লাহ, এ কোন বিপদে পড়লাম আমি। সেই জন্যই আলভি কাল বাড়ি ফিরে আমাকে কিছুই বলেনি, কারণ ও জানতো আমি সব জানি। অনেকে বলবেন যে পুলিশ এইভাবে বিয়ে দেয় না, কিন্তু আমাদের এখানে এক পার্কে একদিন পুলিশেরা ছেলে মেয়েদেরকে একসাথে পেয়ে 32 জোড়া বিয়ে দিয়ে দিয়েছিল। তাদের ভেতর আমার এক পরিচিত মেয়ে ছিল যে বিনা কারণে ফেঁসে গিয়েছিল, এবং তারও বিয়ে দিয়ে দিয়েছিল অপরিচিত একটা ছেলের সাথে।
স্বভাবত আলভি অনেক জেদি একটা ছেলে, রাগ অভিমান সবকিছু অনেক বেশি, সামান্য কিছু হলেই মুখ ফুলিয়ে বসে থাকে। আর এখন তো অনেক বড় ভুল বুঝাবুঝি হয়েছে, আমার উপর রাগ করে আলভি নিজের কোনো ক্ষতি করে ফেলবে না তো? আল্লাহ, ও জানে কিছু করে না বসে। এ কোন পরীক্ষায় পড়লাম আমি? দেরি না করে আলভির নম্বরে কল দিলাম। ওপাশ থেকে কোকিল কণ্ঠে এক মেয়ে জানান দিল, আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, ধন্যবাদ। এখন আলভিকে আমি কোথায় খুঁজে পাবো? সবকিছু না জেনে আলভিকে এইভাবে অবিশ্বাস করা আমার উচিত হয়নি। আসলে সমাজে এখন পরকীয়া এতটা বেড়ে গেছে যে আমরা অন্য কিছু ভাবতেই পারি না। কোনো ছেলে মেয়েকে একসাথে দেখলেই মনে করি তাদের ভেতর প্রেমের সম্পর্ক। আলভির নম্বরে বারবার কল দিতে লাগলাম, প্রতিবারই মোবাইল বন্ধ। এই ছেলেকে এখন কোথায় খুঁজে পাবো আমি? নিমেষেই চোখের পাতা ভিজে গেল। এত সময় এক কষ্টে কষ্ট পাচ্ছিলাম, এখন অন্য চিন্তায় মরে যাচ্ছি। কি করব এখন?